সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতে জানিয়ে দিচ্ছি এখনকার শিরোনামগুলো। ছাত্র জনতার ব্যানারে লং মার্চ টু ধানমন্ডি কর্মসূচি, ভাঙা হচ্ছে ৩২ নম্বর বাড়ি, ফ্যাসিবাদের কোনো চিহ্ন না রাখার ঘোষণা। নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহ শুরু করল শিক্ষার্থীরা। গণহত্যা বা দুর্নীতিতে জড়িত নয় এমন আওয়ামী লীগারদের ক্ষমা চাওয়ার আহ্বান। গণহত্যায় বা দুর্নীতিতে অংশগ্রহণ করি না সমর্থক ছিলেন, তাদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে যে তারা দ্রুত ক্ষমা প্রার্থনা করবে এবং নিজের দোষ ভুল ত্রুটি স্বীকার করবে। উপসচিব পদে পদোন্নতি প্রক্রিয়া সহ প্রশাসন সংস্কারে নানান প্রস্তাব কমিটির। উপজেলায় ম্যাজিস্ট্রেট আদালত এবং বিভাগে হাইকোর্টের বেঞ্চ গঠনের সুপারিশ। রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। সংস্কার কমিশনের রিপোর্ট হিসেবে জনগণের হাতে দিয়ে দেব, যাতে করে তারা একমত হতে পারে যে এগুলো করে ফেলা ভালো। সংস্কারের কথা বলে জনগণের নির্বাচন আকাঙ্ক্ষাকে দীর্ঘায়িত করার অভিযোগ তারেক রহমানের। ফেনীতে র্যাবের ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে ঘর উপহার। ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় বাতিল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জন সহ সব আসামি খালাস। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উপর হামলা। অর্থনীতি নানামুখী চাপে থাকলেও বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার, জানালেন উপদেষ্টা। গরমে লোডশেডিং করতে হলে সমানভাবে হবে শহর এবং গ্রামে। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। আপনার মোহাম্মদ, আপনার নবীর মোহাম্মদ পয়দা করে দেন। আপনার দেওয়া ইসলামের উপরে চলার তৌফিক নসিব ফরমান। আপনার দেওয়া আহকামাতের উপরে চলার তৌফিক নসিব ফরমান। আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। দিনের পথে চলার শপথ নিয়ে বাড়ি ফিরেছেন মুসল্লিরা। ছাত্র জনতার ব্যানারে চলছে লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি দিয়েছে ছাত্র জনতা। রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা নানান স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়। স্বৈরাচার, ফ্যাসিবাদ এবং আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা বাড়িটিতে ঢুকে পড়েন। বাড়ির দরজা ভেঙে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর চালানো শুরু করে। অনেককে দরজা জানালা খুলে ফেলতে দেখা যায়। ভেঙে ফেলা হয় জানালার কাঁচ, ভবনের ইট খুলে নিতেও দেখা যায় অনেককে। পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানেই আগুন দেয়। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ই আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এরপর থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। সভাপতি শেখ হাসিনা তারা সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি ৩২ আজকের পূর্ব ঘোষণা কর্মসূচি অংশ হিসেবে কেউ বাসমাই অভ্যুত্থানে যে ২০০০-এর ওভার কোনো ধরনের কোনো প্ল্যাটফর্মে যে ন্যূনতম ক্রীড়ারত হিসেবে বাংলাদেশের রাজনীতি। আমি আসছি ছাত্রদের পক্ষ থেকে। বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম স্বৈরাচারের বাড়ি হচ্ছে এখান থেকে আমরা দেখছি প্রথম স্বৈরাচার শেখ মুজিব এখান থেকে উত্থান হয়েছিল। এই ৩২ নম্বর থেকেই আবার হাসিনার উত্থান হয়েছে। দ্বিতীয় ফ্যাসিস্ট সরকার, যে ফ্যাসিস্ট সরকার আমাদের ভাইয়ের রক্তের উপর দিয়ে শাসন করছে, সেই ১৩ সালের আপনার শাপলা চত্বরের গণহত্যা, সেই ২৪-এর গণহত্যা সবকিছুই হয়েছে এই সাকিনা বলে। বারে প্রত্যেকবার এই বাঙালিরা বারবার নিজের রক্ত দিয়ে প্রমাণ করছে আমরা দেশকে কতটা ভালোবাসি।
ঢাকায় ছাত্র জনতার ব্যানারে যে লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি চলছে তার প্রভাব পড়েছে দেশের অন্যান্য জেলাতেও। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভাঙচুর কর্মসূচি চালাচ্ছে ছাত্র জনতা, এরকম খবর পাওয়া যাচ্ছে। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী তারেক মাহমুদ। তারেক, ঠিক কি ঘটছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে? হলে ভাঙচুর চলছে বলে খবর পাওয়া যাচ্ছে, বিস্তারিত একটু জানাবেন। তিতুমির রাত ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছিল, সেই হলে কিন্তু গিয়ে সেই নামফলক কিন্তু ভেঙে মুছে ফেলা হয়েছে এবং তারপরে বিজয় ২৪ সেটি লেখা হয়েছে। এবং সেই সাথে সাথে এখন পর্যন্ত আমি যতটুকু দেখতে পাচ্ছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন যে কামরুজ্জামান হল ছিল, সেই হলে কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যান, গিয়ে কিন্তু সেই নির্মাণাধীন হলের যে কামরুজ্জামানের যে নামফলক সেটি ভেঙে মুছে ফেলা হয়েছে এবং সেখানে আন্দোলনে শহীদ আলী রায়হান যিনি নিহত হয়েছিলেন তার নামটি লেখা হয়েছে। এবং এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বিপ্লবী ছাত্র জনতা উদ্যোগে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ হাসিনা হল এবং ফজিলা নূতুন্নেসা হল, কামরুজ্জামান হল এবং সেই সাথে সাথে এই কামরুজ্জামান হলের সাথে যে নেম প্লেট, যে গ্রাফিত দেওয়াল এবং লিখুনি ছিল, সেগুলো কিন্তু হাতুড়ি দিয়ে, শাবল দিয়ে ভেঙে ফেলা হয়েছে, মুছে ফেলা হয়েছে। এবং এখন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্মাণাধীন শেখ হাসিনা হল রয়েছে, সেই হলের দিকে কিন্তু যাচ্ছেন এবং যাওয়ার পরে কিন্তু সেই হলের কিন্তু নাম ফলকটি তারা মুছবেন। এবং তারা বলছেন যে ফ্যাসিস্ট সরকারের যে নামগুলো রয়েছে, সেই নামগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নামগুলো রয়েছে, সেই নামগুলো কিন্তু তারা আজকে ভাঙবেন। এবং এর মধ্যে দুইটি হলের একটি হলের এবং নির্মাণাধীন আরেকটি হলের কিন্তু নাম ফলক সেটি ভেঙে ফেলা হয়েছে, মুছে ফেলা হয়েছে। এবং এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পশ্চিমপাড়া এলাকা রয়েছে, সেই পশ্চিমপাড়া এলাকায় থার্ড সায়েন্স বিল্ডিংয়ের ঠিক এই দিকেই কিন্তু নির্মাণাধীন যে শেখ হাসিনা হলটি রয়েছে, সেই হলে কিন্তু এসেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসে এখানকার যে নাম ফলকটি সেটি কিন্তু মুছে ফেলা হচ্ছে। আমরা যদি একটু এগিয়ে গিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যারা বিক্ষুব্ধ শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন হল থেকে রাত ৮টার পরে আসতে শুরু করেন এবং সেখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে কিন্তু জড়ো হন এবং সেইখান থেকে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছিল, সেই হলে কিন্তু গিয়ে সেই নাম ফলকটি কিন্তু মুছে ফেলেছেন, ভেঙে ফেলেছেন। এখন শেখ হাসিনা হলে কিন্তু এসেছেন, নির্মাণাধীন যে হলটি সেই হলে এসে কিন্তু তারা এখানকার যে নাম ফলকটি সেটি কিন্তু ফুটছেন। আমরা একটু জানতে চাইবো, এখানকার সমন্বয়ক রয়েছে যিনি, একটু জানতে চাইবো সমন্বয়ক রয়েছে ফাহিম আহমেদ। আপনাদের আজকে কর্মসূচি সম্পর্কে একটু বলবেন, কি কি করছেন? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজপথে রক্ত শুকানোর আগেই এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা এবং তার দোসররা বিভিন্নভাবে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে। এরই প্রতিবাদে আমরা তাদের যে সকল চিহ্ন রয়েছে, ফ্যাসিবাদের চিহ্ন, সব চিহ্ন মুছে দিতে চাই এবং এখানে ফ্যাসিবাদের আইকনদের যে নাম ফলক এবং নামে যে হলগুলো রয়েছে, এই হলগুলোর আমরা নাম পরিবর্তন করছি। এবং সেই সাথে শুনছিলেন তিতুমির যে নাম ফলকগুলো রয়েছে, সেই নাম ফলক কিন্তু মুছে ফেলানো হচ্ছে এবং তারা এখন পর্যন্ত দুইটি হলের যে নাম ফলক সেটি ভেঙে ফেলেছেন, মুছে ফেলেছেন। এখন এবং শেখ হাসিনা হলে এসেছেন, যেটি নির্মাণাধীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল, সেই নাম ফলকটি কিন্তু মুছবেন। এরপরে বঙ্গবন্ধু শেখ ফজিলা নূতুন্নেসা হলে কিন্তু তারা যাবেন, তারা কিন্তু তেমনটি জানাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ তারেক মাহমুদ, আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন। তবে এই মুহূর্তে আমরা একটু যেতে চাই ধানমন্ডিতে। ধানমন্ডির ৩২ নম্বরে আছেন সহকর্মী তানভীর আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। তানভীর, ধানমন্ডি ৩২-এর খবর আমরা দেখছিলাম, এই মুহূর্তে সেখানকার সবশেষ পরিস্থিতিও একটু জানাবেন আমাদের। তিতুমির, এখানে আসলে হই হট্টগোলে একটা বেশ অরাজক একটা পরিস্থিতিও বলতে পারেন, আবার অনেকের কাছে হয়তো এটাকে উৎসবমুখর পরিবেশও মনে হতেই পারে।
তবে আমরা যখন এই ধানমন্ডি 32 এলাকায় আসলাম তার আগেই আমরা দেখেছি যে চারপাশের এলাকা থেকে, বিশেষত আপনার সায়েন্স ল্যাব, কলাবাগান এবং এই সাইডে আপনার শ্যামলী কলেজ গেট থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে একটি যানজট সৃষ্টি হয়। কিন্তু যানজট সৃষ্টি হওয়ার ফলে এই যানজট কিন্তু আসলে মানে মানুষ যারা রয়েছে, সাধারণ মানুষ এবং যারা হচ্ছে আসলে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার আছেন, তাদেরকে কিন্তু আসলে এই যানজট দমাতে পারেনি। প্রত্যেকে পায়ে হেঁটে চলে এসেছেন ধানমন্ডি 32 নম্বরের এখানে, কারণ তারা আজকে সবাই একসাথে হয়েছেন। এবং এর আগে আমরা দেখেছি যে ছাত্র জনতারা প্রায় ঐক্যের উপর তারা গুরুত্ব দিয়ে থাকেন, এবং আজকে আমরা দেখেছি যে তারা আবারও আজকে ঐক্যবদ্ধ হয়ে গেছেন। এবং এই ঐক্যবদ্ধ হওয়ার নেপথ্যে কি, এবং এই ঐক্যবদ্ধ হওয়ার নেপথ্যে আহমেদ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ধানমন্ডি 32 থেকে। আমরা দেখছিলাম তিনি সেখান থেকে সবশেষ পরিস্থিতি আসলে জানানোর চেষ্টা করছিলেন, কিন্তু এই মুহূর্তে আমরা তার অডিও সংযোগটি আসলে শুনতে পাচ্ছি না। ধানমন্ডি 32-এর খবর আমরা দেখছিলাম, নিশ্চয়ই সেখানেই পরবর্তীতে আরও আপডেট আমরা জানাবো। তবে এই মুহূর্তে একটু রংপুরে যেতে চাই, সেখানেও বুলডোজার কর্মসূচি চালাচ্ছে ছাত্র জনতা। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাঝার, রংপুরের সবশেষ চিত্র কি? সেখানে এই যে কর্মসূচি চলছে আজকে ঢাকায় লং মার্চ টু ধানমন্ডি 32, সেটার কোনো প্রভাব আছে কিনা একটু জানাবেন। তিতুমির প্রভাব তো আছেই, অর্থাৎ মিনিট 20 আগে কিন্তু রোকেয়া বিশ্ববিদ্যালয় যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসের যে শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলতুন্নেসা মুজিব এবং শেখ হাসিনার যে সমস্ত স্থাপনাগুলো ছিল, এরই মধ্যে কিন্তু স্থাপনাগুলো যে নাম ফলক আছে সেই নাম ফলকগুলো এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে। আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি, এখানে মিনিট 2 আগেও প্রায় শতাধিক শিক্ষার্থী ছিলেন যারা এখানে শেখ ফজিলতুন্নেসা মুজিব যে ছাত্রী হলটি, সেই ছাত্রী হলের যে নাম ফলকটি, সেই নাম ফলকটি কিন্তু এখান থেকে তারা ভেঙে ফেলে দিয়েছেন। কিছুক্ষণ আগে এখানে আমরা নামকরণ করতে দেখিনি, তবে বঙ্গবন্ধু যে হলটি আছে সেই হলটির যে নাম ফলকটি আছে সেই নাম ফলকটি মুছে দিয়ে সেখানে বিজয় 24 নাম ফলক লাগানো হয়েছে। এবং আমরা আরও একটি দেখেছি যে যেখানে বঙ্গবন্ধুর মুরাল ছিল ক্যাম্পাসে, সেখানে মুক্ত মঞ্চ লিখে দেওয়া হয়েছে। এভাবেই কিন্তু কর্মসূচি চলছে। আপনি দেখবেন, যদি একটু আমরা মিছিলের সাউন্ড আপনাদেরকে দেখাতে পারি, এখান থেকে শিক্ষার্থীরা এখন চলে যাচ্ছেন এবং তারা এখন অন্য আরেকটি স্থাপনা তারা ভাঙবার জন্য সেখানে ওই নাম ফলকগুলো ভেঙে দেওয়ার জন্য তারা যাচ্ছেন। এবং কারমাইকেল কলেজের মধ্যে যে বঙ্গবন্ধুর যে মুরাল আছে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে 10:10 ঘোষণা দিয়ে তারা কিন্তু এই যে মুরালটি আছে সেই মুরালটিও কিন্তু তারা এরই মধ্যে ভেঙে ফেলেছে বলে আমরা যতটুকু এই ক্যাম্পাস থেকে জানতে পেরেছি। এবং এখানে যারা আন্দোলনকারী আছেন, আমি একটু তাদের সাথে একটু কথা বলতে চাই, কেন আপনাদের এই আন্দোলনটা, এই যে নাম ফলক মুছে ফেলতে হয়? আমাদের যে আন্দোলন আজকে আপনারা জানতে পারছেন, শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত করতেছে এবং সে আজকে সংবাদ সম্মেলন করতে যাচ্ছে। আমরা তাদের এই যে তারা যে চক্রান্ত করছে, আমরা তার প্রতিবাদ স্বরূপ আমরা আমাদের এই আজকের কর্মকাণ্ড। আপনারা জানেন, এই আওয়ামী যে পরিবারটা পুরোটাই ফ্যাসিস্ট পরিবার, পুরোটাই আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আমরা এই ফ্যাসিস্ট কোনো নাম নিশানা আমরা বাংলাদেশে দেখতে চাই না, যেটা আমাদের 24-এর আন্দোলনের মূল কথা। আমরা এই জন্য আজকে আমরা তাদের যে প্যাসিডের যত নাম নিশানা আছে বাংলাদেশ থেকে আমরা সব মুছে ফেলে দেবো। তারা যেটা বলবার চেষ্টা করছেন যে অর্থাৎ যে শেখ হাসিনা যে ভারতে থেকে যে সংবাদ সম্মেলনটি করছে, তাদের ভাষায় যে সেটি হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ তারা গ্রহণ করে মুজিববাদের যত নাম ফলক বা যা নাম নিশানা আছে সেটি তারা মুছে ফেলবেন, এরকমই তারা কিন্তু কথা বলছেন। মাজহারুল মান্নান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যোগ দিয়েছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। জানাবো চট্টগ্রামের খবর। চট্টগ্রামেও বুলডোজার কর্মসূচি চালাচ্ছে ছাত্র জনতা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, চট্টগ্রামে কি চলছে, সেখানকার পরিস্থিতি কি সবশেষ? আপনি কোথায় আছেন, কি দেখছেন একটু জানাবেন। তিতুমির, মুজিববাদ মুছে দাও এই স্লোগান দিয়ে কিন্তু ছাত্ররা শেখ মুজিবের যে প্রতিকৃতি রয়েছে সেগুলো কিন্তু ভেঙে দিচ্ছে। আমরা দেখছি জামালখান এলাকায় এখন, এবং এই মুহূর্তে জামালখান এলাকায় বেশ কয়েকটি প্রতিকৃতি ছিল শেখ মুজিব এবং তার পরিবারে, সেগুলো কিন্তু শিক্ষার্থীরা
একেবারে ঘুরিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে তারা দেখছেন যে এখানে একটি সমাবেশ করছেন। তারা মশাল মিছিল দিয়ে নগরীর বিভিন্ন প্রান্তে প্রান্তে গিয়ে মুজিবের যত প্রতিকৃতি ভাস্কর্য রয়েছে সেগুলো ভেঙে দিবেন, এমনকি কিন্তু তারা বলেছেন। ঢাকায় যে কর্মসূচি ধানমন্ডিতে পালন করছেন শিক্ষার্থীরা বলছেন তারা সেখানে যেতে পারেননি, এখন এখানে থেকেই তারা শেখ মুজিবের যত ভাস্কর্য রয়েছে সেগুলো তারা মুছে দিতে চান এবং বাংলাদেশ থেকে শেখ মুজিবের যে মুজিববাদ সেটি মুছে দেওয়ার শিক্ষার্থীদের কথা বলে এই কর্মসূচি কেন আমরা লাইভে একেবারে সংক্ষিপ্ত করে বলেন। এই কর্মসূচিতে হাসিনা যে ফেব্রুয়ারি মাসে একটি কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগের মানুষের জন্য, তাদেরকে আবার তারা তাদের যে অবস্থান সেটাকে আবার করার জন্য যে চেষ্টা করা হচ্ছে এটার বিরুদ্ধে যে আমাদের একটা সহাবস্থান আছে এটার প্রেক্ষিতে হচ্ছে আজকে আমরা এই কর্মসূচি দিয়েছি এবং এটা শেখ মুজিবের সকল ভাস্কর্য ভেঙে দিবেন। ফেব্রুয়ারির মধ্যেই রাজনৈতিক দল ঘোষণা করবে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জানালো সংগঠন দুটির নেতারা। তারা আরও জানিয়েছেন, উপদেষ্টাদের মধ্যে কেউ দলে যোগ দিতে চাইলে সেই পদটি ছাড়তে হবে। দুপুরে রাজধানীতে ছিল সংগঠনগুলোর সংবাদ সম্মেলন, আর সেখানেই নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহে সপ্তাহব্যাপী কর্মসূচি তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা। নতুন দল গঠনে জনমত সংগ্রহ করবে শিক্ষার্থীরা। আপনার চোখে নতুন বাংলাদেশ, অন্তত 1 লাখ মানুষের মতামত নেবে তারা। জুলাই গণ অভ্যুত্থানের 6 মাস পূর্তির দিনে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। ছাত্রদের নেতৃত্বে যে দলটি হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে, এই দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন দলের নাম কি হবে, প্রতীক কি হবে তা ঠিক করবে জনগণই। তাদের পরামর্শের আলোকেই গড়ে তোলা হবে নতুন দল, যেখানে নিশ্চিত হবে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে অন্তত 1 লক্ষেরও বেশি মতামত সংগ্রহ করা, নতুন দলের জন্য নাম এবং প্রতীক প্রস্তাব দেওয়ার জন্য জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের এই কর্মসূচিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে। নেতারা বলেন, ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেলেও রাষ্ট্র কাঠামোতে তাদের দোসর ও চিন্তা ভাবনা রয়ে গেছে। সেগুলো বিলুপ্তে বিদ্যমান রাজনৈতিক দলগুলো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। পলাতক শেখ হাসিনার দেশবিরোধী বক্তব্য ও কর্মকাণ্ড প্রতিরোধের ঘোষণা দেন তারা। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের মতের পার্থক্য হবে, কিন্তু একটা জায়গায় স্পষ্ট, হাসিনার পুনর্বাসন, ফ্যাসিবাদের পুনর্বাসন কোন রূপে কোন মতের মাধ্যমে এ বাংলাদেশ আর কখনোই হতে দেওয়া হবে না। হাসিনার ভাষণ যদি আমরা দেখি যে কোনো মিডিয়াতে প্রচার করা হয়, আমরা ধরে নিব সেই মিডিয়া হাসিনাকে স্টিল ফ্যাসিলিটেট করছে। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নতুন দলে তরুণদের প্রাধান্য থাকবে। সরকারের সাথে শিক্ষার্থীদের রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা পর্যায়ের কেউ যোগ দিতে চাইলে পদ ছাড়তে হবে। উপদেষ্টা হোক বা অন্য কোনো সরকারি বড় কর্মচারী হোক অথবা অন্য কোনো ফরেন অ্যাম্বাসেডর যেই থাকুক না কেন, তারা সেই প্রক্রিয়াটা মেনেই তারপর দলে অংশগ্রহণ করতে হবে। সো আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি সেখানে আসলে উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। শিক্ষার্থীদের এই রাজনৈতিক দল কোনো নির্দিষ্ট মত কিংবা কোনো বংশের হবে না বলেও জানান নেতারা। সবাইকে একসাথে নিয়ে একটা আমব্রেলা পলিটিক্যাল পার্টি করব, যেখানে লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। গণহত্যা এবং দুর্নীতির সাথে জড়িত নয় এমন আওয়ামী লীগ কর্মী সমর্থকদের দ্রুত ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, প্রয়োজনে তারা গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে রাজসাক্ষীও হতে পারেন, তবে অপরাধে জড়িত শীর্ষ নেতা সহ বাকি আওয়ামী লীগারদের ছাড় নেই বলে স্পষ্ট করেছেন উপদেষ্টা। জানিয়েছেন, আগস্টের আগে গণহত্যাকারীদের বিচারে দৃশ্যমান কার্যক্রম দেখতে চায় সরকার। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত।
জুলাই গণহত্যার পর অভ্যুত্থানের মুখে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর কেটেছে 6 মাস। এর মাঝেই আবারও হরতালসহ নানা কর্মসূচি নিয়ে অনলাইন অফলাইনে সক্রিয় হচ্ছে দলটি। দাবি উঠেছে দলটির শীর্ষ নেতাদের বিচার দ্রুত কার্যকর করার। তথ্য উপদেষ্টা বলছেন, আগস্টের আগেই বিচারের দৃশ্যমান কার্যক্রম দেখতে চান। বিচারের কার্যক্রমটাও এগোচ্ছে। আমরা আগস্টের আগে একটা বিচার দৃশ্যমান কার্যক্রম দেখতে চাই। তারা তো এখন গণহত্যার মামলার আসামি, তাদের বেশিরভাগ আসামি, তাদেরকে খোঁজা হচ্ছে, তাদেরকে গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করবে বিচার ও রাজনৈতিক ঐক্যমতের উপর। বিচারটা আগে হবে, বিচার ট্রাইব্যুনাল কি সুপারিশ করে যে দল হিসেবে আওয়ামী লীগ গণহত্যা কতটুকু দায়ী, এবং রাজনৈতিক দলগুলোরও মতামতের ভিত্তিতে আমরা আওয়ামী লীগ বিষয়ে সিদ্ধান্ত নিব যে আওয়ামী লীগ আসলে তার কোন আইনি কাঠামো দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির এই ছাত্রনেতা বলছেন, গণহত্যা দুর্নীতির সাথে জড়িত কোনো আওয়ামী লীগ নেতাকর্মী ছাড় পাবে না। তবে যারা এসব অপরাধের সাথে জড়িত নয়, শুধু সমর্থক, তারা সাধারণ ক্ষমা চাইতে পারেন। যারা সাধারণ কর্মী, যারা গণহত্যায় বা দুর্নীতিতে অংশগ্রহণ করি না সমর্থক ছিলেন, তাদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে যে তারা দ্রুত ক্ষমা প্রার্থনা করবে এবং নিজের দোষ ভুল ত্রুটি স্বীকার করবে। মামলা থাকলে দ্রুত গ্রেফতার করা, মানে নিজেদের আত্মসমর্পণ করা উচিত এবং প্রয়োজনে রাজসাক্ষী হওয়া উচিত। এটাই দেশের জন্য, জাতির জন্য এবং তাদের জন্য ভালো। তথ্য উপদেষ্টা বলেন, বিচারের রায় হলে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে আন্তর্জাতিক চাপ জোরালো হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট আদালত আর বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ গঠনের সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। অন্যদিকে সারা দেশে 4টি প্রাদেশিক সরকার এবং রাজধানীতে সিটি সরকার গঠনের প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা বলেছেন, জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে সত্যিকার অর্থেই সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে। দুপুরে 2 সংস্কার কমিশনের রিপোর্ট গ্রহণের পর এই কথা বলেন ডক্টর ইউনুস। সিরাজগঞ্জের চৌহালি থেকে আদালতে পৌঁছাতে মোবারক হোসেনের 4 থেকে 5 ঘন্টা লেগে যায়। বেশিরভাগ বিচার প্রার্থীকেই পাড়ি দিতে হয় এমন দীর্ঘ পথ। ফলে মূল হিসেবের বাইরেও খরচের লম্বা চাহিদা মেটাতে নিঃস্ব হন অনেকেই। বিচারিক সেবা মানুষের কাছে নিয়ে যেতে উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট আদালত নেয়ার প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। পাশাপাশি প্রধান বিচারপতি নিয়োগ, আলাদা সচিবালয়, অপরাধীকে ক্ষমা করার একক ক্ষমতা রাষ্ট্রপতিকে না দেয়া সহ বেশ কিছু সুপারিশ করেছেন তারা। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় 352 পৃষ্ঠার এই প্রস্তাবনা জমা দেয় কমিশন। মানুষের দোরগোড়ায় যদি আদালত ব্যবস্থাকে আমরা না পৌঁছাতে পারি, তাহলে বিচার বিভাগ কার্যকরভাবে তার সেবাটা দিতে পারবে না। সেই জন্য আমরা 2টো পরিবর্তন সাজেস্ট করেছি। একটা হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে প্রত্যেকটা বিভাগীয় সদরে, এবং এটার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। আর ডিস্ট্রিক্ট কোর্টকে আর একটু সম্প্রসারিত করতে হবে, সেটা উপজেলা পর্যায়ে আমরা সাজেস্ট। একই সময়ে প্রস্তাব জমা দেয় জনপ্রশাসন সংস্কার কমিশন। সারা দেশকে 4টি প্রাদেশিক সরকার, ঢাকা ও নারায়ণগঞ্জকে সিটি সরকারে বিভক্তের প্রস্তাব করা হয়েছে। উচ্চ পদে নিয়োগের জন্য আলাদা সুপিরিয়র ক্যাডার সার্ভিস গঠনের কথাও বলা হয়েছে, যেখানে 5% বিসিএস এর বাইরে নিয়োগ করা যাবে। এছাড়া 3টি আলাদা পিএসসি গঠন, উপসচিব পদে পদোন্নতির প্রক্রিয়া সংস্কার এবং জেলা প্রশাসক নামের পরিবর্তন সহ বেশ কিছু প্রস্তাব রয়েছে কমিশনের প্রতিবেদনে। স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন থাকা উচিত, যাতে করে মাঝে মাঝে এটা রিভিউ করা হয়। সেবা প্রদানের ক্ষমতা স্থানীয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে, যাতে ডিপার্টমেন্ট, জেলা এবং উপজেলা পর্যায়ে এই ক্ষমতাটা ডাইভেস্ট করা যায়। 25টি মন্ত্রণালয় এবং অধীনে ক্লাস্টার করে 40টি বিভাগ পুনর্বিন্যাস করার সুপারিশ করেছি। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের এই 2 রিপোর্ট বাস্তবায়ন হলে হেনস্থা, অবমাননা ও অবজ্ঞা থেকে মুক্তি পাবে মানুষ, ফিরে পাবে সত্যিকারের অধিকার। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার, হয়তো আমরা এটার থেকে মুক্ত হব। আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাবো। আশা করি আমরা এটা সবাই একান্ত মনে এটা গ্রহণ করবে এবং বাস্তবায়ন করবে। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ঐক্যমতের ভিত্তিতে সব সুপারিশমালার জুলাই চার্টার রচিত হবে। একটা ডিসিশন হবে যে কতটুকু রিফর্ম আসলে খুব দ্রুত করতে হবে, কতটুকু পরে করা যাবে, কতটুকুটা করার জন্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দরকার।
বিমানবন্দরে সেবা বৃদ্ধির জন্য আলাদা ইমিগ্রেশন সার্ভিস গঠন ও পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই পাসপোর্ট দেওয়ার সুপারিশও রয়েছে প্রস্তাবনায়। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। সংস্কারের কথা বলে কিছু মানুষ নির্বাচনের জন্য জনগণের আকাঙ্ক্ষাকে দীর্ঘায়িত করছে। এটি ষড়যন্ত্র কিনা তা দেখতে হবে, এমনটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেনীতে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় যত বিলম্ব হবে দেশে সমস্যা তত বাড়বে। র্যাবের ক্রসফায়ারে 2016 সালে নিহত যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি হস্তান্তর ও জুলাই অভ্যুত্থানে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে সোনাগাজীতে অনুষ্ঠান আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পর্যায়ে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত জেলা। এ সময় তিনি বলেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তবে কিছু মানুষ সংস্কার করে সব রকম প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। এটি ষড়যন্ত্র কিনা তা দেখতে হবে। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। আমাদের যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, যে হারে বেকার সমস্যা হচ্ছে, যদি এই সব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে হয়, তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, তাদের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ে তোলার উপর জোর দেন তারেক রহমান। বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার নিশ্চিতে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খুন গুম এই জখম যারা করেছে, তাদের যে নেত্রী 5ই আগস্ট পালিয়ে গিয়েছে, তার যদি বিচার না হয় তাহলে যারা এত বছর ধরে গুম করেছে, যারা এত বছর ধরে খুন করেছে, যারা হাজারো লক্ষ মানুষকে জখম করেছে, তারা ভবিষ্যতে উৎসাহিত হবে। দেশে যতদিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা না হয় ততদিন পর্যন্ত নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। 3 দশক আগে পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা এবং হত্যা চেষ্টা মামলার নিম্ন আদালতের রায় বাতিল করে দিয়েছে হাইকোর্ট। খালাস দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 জন সহ 47 বিএনপি নেতাকর্মীকে। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম এবং বিচারপতি হামিদুর রহমানের বেঞ্চ এই রায় দেন। পর্যবেক্ষণে বলা হয়, রায়ে পক্ষপাতিত্ব করেছিল বিচারিক আদালত। এদিকে রায়ের পর হাইকোর্ট প্রাঙ্গণে ঈশ্বরদী বিএনপি নেতাকর্মীদের হামলার শিকার হন গণমাধ্যম কর্মীরা। 1994 সালে বিরোধী দলে থাকার সময় দেশ জুড়ে ট্রেন মার্চ কর্মসূচির অংশ হিসাবে ঈশ্বরদী গিয়ে হামলার শিকার হন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। 2019 সালে 3 দশক আগের সেই হত্যা চেষ্টা মামলায় 9 জনকে মৃত্যুদণ্ড, 25 জনকে যাবজ্জীবন এবং 13 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। সাজাপ্রাপ্ত সবাই ছিলেন ঈশ্বরদীর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মী। এ মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল আবেদনের শুনানি শেষে সবাইকে খালাস দেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, মামলার বিচারিক প্রক্রিয়া ছিল বিদ্বেষপূর্ণ এবং প্রহসনমূলক। বিচারিক আদালতের রায় ছিল অমানবিক। বিচারক যখন রায় পড়ে শোনাচ্ছিলেন হাইকোর্ট প্রাঙ্গণের বাইরে, তখন ঈশ্বরদী বিএনপির কয়েক শতাধিক নেতাকর্মীর উপচে পড়া ভিড়। আইনজীবীদের ব্রিফিংয়ের আগে হঠাৎই শুরু করেন হট্টগোল। এক পর্যায়ে বিএনপি কর্মীদের হামলার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। একটা রিপোর্টারকে আমরা সবাই দাঁড়ানো ছিলাম, বলছে যে তোরা কারা। আমি শুধু ওনাকে বলছি যে আপনি কে। এমন না আমি তুই করে কথা বলছি, কিচ্ছু না, জাস্ট প্রতিবাদ জানানো সাথে সাথে। আর বাকিটা তো আপনারা দেখছেন আপনাদের সামনে কি অবস্থা। এ ঘটনার প্রতিবাদে আইনজীবীদের সংবাদ সম্মেলন বর্জন করে উপস্থিত গণমাধ্যম কর্মীরা। দোষীদের শাস্তি দাবি করেন তারা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে আহত সাংবাদিক জাভেদ আখতারের সঙ্গে কথা বলেন এবং তার খোঁজ খবর নেন। একই সাথে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও জানান তারেক রহমান। তার চিকিৎসার সকল ব্যবস্থার দায়িত্ব নেন তারেক রহমান। এই সময় জাভেদ আখতার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলাধীন ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ মেহেদী হাসানকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। দলের নেতাকর্মীদের তার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখারও নির্দেশ প্রদান করা হয়। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। আমি কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি আছি। কিছুক্ষণ আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কল দিয়েছিলেন এবং খোঁজ খবর নিয়েছেন। তিনি সমবেদনা জানিয়েছেন। দলের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেছেন। এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত এবং যারা আমাকে আহত করেছেন মেরে, তাদের ব্যাপারে তিনি জিরো টলারেন্স। অর্থনীতির নানানমুখী চাপ থাকলেও এখন বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার। এই অবস্থানের কথা স্পষ্ট করে বিদ্যুৎ উপদেষ্টা ফাজুল কবির খান বলছেন, আসছে গরমে লোডশেডিং করতে হলে শহর গ্রাম সবখানে সমানভাবে করা হবে। এক্ষেত্রে কোনো বৈষম্য হবে না বলেও দাবি তার। করোনার চেয়ে গ্রীষ্মকাল, সাথে পবিত্র রমজানও আসন্ন। এ সময় বাড়ে বিদ্যুতের চাহিদাও। সেই পরিস্থিতি সামাল দিতে করণীয় নির্ধারণে আন্তঃমন্ত্রণালয়ের সভা বিদ্যুৎ ভবনে। বৈঠকে রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সব পক্ষকে নির্দেশনা দেন উপদেষ্টা। জানান, এবার পিক আওয়ারে 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে। সংকট মোকাবেলায় 25 থেকে 26 ডিগ্রিতে এসি ব্যবহারের কথা বলেন দায়িত্বশীল। আমি যেটা আগের বারে যখন বিদ্যুৎ সচিব ছিলাম তখনও আমি বলেছিলাম যে লোডশেডিংটা আমার বাড়িতেই প্রথম শুরু হবে। তো এই জন্য আমরাও সে একই যে লোডশেডিং কিন্তু প্রথমে ইয়েতেই হবে, কি বলে যে ঢাকা শহরেই হবে, তারপরে হচ্ছে এটা ইয়েতে যাবে, মানে গ্রামাঞ্চলকে কোনোভাবে ডিসক্রিমিনেট করা হবে। উপদেষ্টা বলেন, শিল্প কারখানায় নতুন গ্যাসের সংযোগে গুনতে হবে বাড়তি দাম। তবে জনভোগান্তি বিবেচনায় বিদ্যুতের দাম অপরিবর্তিত রাখার কথা জানান তিনি। 6 মাস হতে চললো, তো অনেক আমাদের ইয়ের সঙ্গে আমাদের উপর অনেক প্রেশার থাকা সত্ত্বেও কিন্তু আমরা আর দাম বাড়াই নেই। আমরা ব্যয় সংকোচন করে এটা করার চেষ্টা করতেছি এবং অন্তত এই যে মানে এখন ইমিডিয়েটলি আমাদের বাড়ানোর কোনো বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। রমজানে দোকানপাট বন্ধের সময়সীমা এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিনা কারণে যাতে দোকান খোলা না রাখেন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ইস্তেমার খবর এবার। মুসলিম উম্মার শান্তি এবং সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো 58তম বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। দুপুর 12টার কিছু পরে শুরু হওয়া মোনাজাত চলে প্রায় আধা ঘন্টা। অংশ নেন দেশ বিদেশের লাখো মুসল্লি। দেশ জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় চোখের পানি ফেলেন আগতরা। আমিন আমিন ধ্বনিতে মুখর তুরাক্তির আল্লাহর দরবারে বান্দার ফরিয়াদ, সৃষ্টিকর্তার কাছে আশ্রয় আর ক্ষমা প্রার্থনা। চোখের জলে মহান আল্লাহর কাছে গুনাহ মাফের আকুতি লাখো মুসল্লির। প্রথম পর্বের দ্বিতীয় ধাপের এই আখেরি মুনাজাত শুরু হয় দুপুর 12টা 10 মিনিটে, চলে প্রায় আধ ঘন্টা। মুনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরব্বি মাওলানা জুবায়ের। বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে বিশ্ব ইজতেমায়। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি দিন সম্পর্কে জানার জন্য। আল্লাহ তাআলা সবাইকে দিনে আমল করার তৌফিক দান করুক। আগামী বাংলাদেশ যেন এক পক্ষ না হয়, সবার বাংলাদেশ হয়। আমরা বিশ্ববাসীর জন্য সবার জন্য দোয়া করব। যেখানে আল্লাহর কাছে আমি চাই আমাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে, আমি যেন শিখে দিনের পথে শিখে আমি আরেকজনকে শিখাইতে পারি। ক্ষমা আল্লাহর রহমত, সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই গত কয়েকদিন এখানেই মেহনত করে গেছেন ইজতেমায় আগতরা। এখান থেকে অর্জিত শিক্ষা কাজে লাগাতেই ছড়িয়ে পড়বেন প্রত্যন্ত অঞ্চল সহ দেশে বিদেশে। আর আত্ম উন্নয়নের পাশাপাশি কল্যাণকর সমাজ গঠনেও ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ইজতেমায় আগতদের।
টঙ্গীর ইস্তেমা ময়দান থেকে ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, গাজীপুর। দেশ থেকে পালানোর সময় বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াত এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন ক্ষমতার অপব্যবহার এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। গেল কিছুদিন ধরে বিগত সরকারের সুবিধাভোগী প্রভাবশালী ব্যাংক কর্মকর্তা সহ দুর্নীতির মামলার আসামিদের গ্রেপ্তারের অভিযান জোরদার করেছে দুদক। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ডিবি পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয় বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়দুল ইসলাম এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরকে। এর মধ্যে শিবলি রুবায়দের বিরুদ্ধে দেশের পুঁজিবাজার থেকে অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে। আসামি শিবলি রুবায়তুল ইসলাম 1,92,00,000 টাকা ঘুষ গ্রহণ করে এবং ভুয়া বিক্রয় চুক্তি রেখে পণ্য রপ্তানি না করে প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় গ্রহণ করে শিবলি রুবায়দের বিরুদ্ধে মামলা হয়েছে 3,76,00,000 টাকার ঘুষ গ্রহণের অভিযোগে। আর ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে অভিযোগ প্রায় 28 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের। জনাব গোলাম মোহাম্মদ আলমগীরকে একটি বিদেশি পাসপোর্ট সহ উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা সহ গ্রেপ্তার করা হয়েছে। এই মামলা সংক্রান্তে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আমাদের মামলা সংক্রান্তে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এখনো পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এবারে খেলার খবর ক্রিকেট। খুলনা টাইগার্সকে 2 উইকেটে হারিয়ে 1 যুগ পর বিপিএল এর ফাইনালে উঠল চিটাগং কিংস। হেটমারে ঝড়ো 50-তে চট্টগ্রামকে 164 রানের লক্ষ্য দেয় খুলনা। জবাবে শেষ বলে 4 রানের সমীকরণ মিলিয়ে জয়ের নায়ক আলিসাল ইসলাম। মিরপুরে ব্যাট করতে নেমে মাত্র 11 রানেই 2 উইকেট হারিয়ে বিপাকে পড়ে খুলনা। মাত্র 2 রানে ফেরেন মেহেদি হাসান মিরাজ। রানের খাতা না খুলেই সাজঘরে অ্যালেক্স রোজ। 22 বলে 19 রান করে খালেদের শিকার হন ওপেনার নাইম। ইনিংস লম্বা হয়নি আফিফ হোসেনেরও, তবে 73 রানের জুটি করেন শিমরন হেটমায়ার আর মাহিদুল আঙ্কন। শেষটায় হোল্ডারের ক্যামিওতে 163 রানে পুঁজি পায় খুলনা। জবাবে 16তে পারভেজ ইমন আর 35 রানের মাথায় গ্রাহাম ক্লার্কের উইকেট হারায় চিটাগং। তবে ওপেনার খাজা নাফে প্রান্ত আগলে রাখেন। শামীম দ্রুত ফিরলেও হোসেন তালাতের ব্যাটে আসে 40 রান। টান উত্তেজনার ম্যাচে শেষ বলে 4-এর সমীকরণ মিলিয়ে চিটাগংকে ফাইনালে তোলেন স্পিনার আলিস ইসলাম। এই সাথে শেষ করছি রাতের বাংলাদেশের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।